আজ আমাদের যাত্রা সিদ্ধিদাতা গণেশের জন্মস্থানের উদ্দেশ্যে। গত পর্বে আমরা ভারতবর্ষের উত্তরাখণ্ড রাজ্যের উত্তরকাশী থেকে গাড়িতে এই পূর্ণভূমিতে পৌঁছানোর জন্য এই পথের শেষ গ্রাম আগোড়া গ্রামে পৌঁছেছিলাম। তার ভিডিও আগের পর্বে আপনাদেরকে দেখিয়েছি। আজ 19শে জুন 2024। সুন্দর একটা সকালকে সাক্ষী রেখে আমাদের দিন শুরু হলো। এখন বাজে সকাল 6:11। এখন আমরা হোমস্টে থেকে বেরোচ্ছি। আমাদের উদ্দেশ্য সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান ডোডিলাল দর্শন করা। এবারে সবাইকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম। আন্টি জানাও फिर परसों। हाँ हाँ थैंक यू। আগোড়াগাঁও থেকে সিদ্ধিদাতা গণেশের জন্মস্থানের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। এই রাস্তাটা সম্পূর্ণ আমাদের পায়ে হেঁটে যেতে হবে। এই রাস্তায় কিন্তু অপূর্ব প্রাকৃতিক শোভা আছে, আমি বইতে যতটুকু পড়েছি। চলুন যাওয়া যাক। কিছুক্ষণের মধ্যে গ্রাম শেষ হতে পাহাড়ের গায়ে সরু পথ ধরে এগোতে থাকলাম। দূরে ওই পাহাড়গুলো দেখে রূপকথার রাজ্যের কথা মনে পড়ে গেল। হাঁটতে হাঁটতে ভাবছি আমি সত্যিই কোনো রূপকথার দেশে এসে পড়েছি। অগোডা গ্রাম থেকেই আমাদের সঙ্গে একটা ডগি যুক্ত হয়েছে। ওদেরকে একটুখানি খাওয়ানো হয়েছিল, তারপর থেকে আমাদের সঙ্গেই রয়েছে। আমি ওর নাম দিলাম হচ্ছে ভুলু। ও এখন আমাদের সঙ্গে যাচ্ছে, দেখা যাক কত দূর অবধি যায়। ভুলু চলো, আ যাও ভুলু। এই রাস্তায় পাহাড়ের ঢাল দেখুন কতটা খাড়া। রাস্তা হচ্ছে খুব বেশি হলে চওড়া 3 ফুট মতো, আর পাশেই একদম গভীর খাদ। এখান থেকে নিচ পর্যন্ত দেখা যাচ্ছে না। চড়াই মোটামুটি আছে, খুব বেশি কঠিন চড়াই নয়, এখনো পর্যন্ত পাইনি। দেখা যাক সামনে কি পাওয়া যায়। কিছুক্ষণ পরেই শুরু হলো পাথর বিছানো চড়াই রাস্তা, আর ডান দিকে গভীর খাদ। খাদের দিকে তাকালেই বুক কেঁপে উঠছে। হর হর মহাদেব। চলুন, সঙ্গে স্বয়ং মহাদেব আছেন, গুরু মহারাজ আছেন। এত ভয় করলে হবে না, সামনে এগিয়ে যেতে হবে। চলুন। যেতে যেতে স্থানীয় একজন মানুষের সঙ্গে দেখা হয়ে গেল। भैया आपका नाम बोलो। मेरा नाम जयेंद्र सिंह रावत है सर। आप लोकल है? लोकल हैं सर, यहाँ अगोड़ा के रहने वाले हैं। हाँ, आप कितना दूरी तक जाओगे? मांझी तक जाऊंगा सर, डोडीताल से 5 किलोमीटर पीछे। ठीक है, चलिए एक साथ। चलिए सर। ठीक है। আমরা দুজনে গল্প করতে করতে এগিয়ে চললাম। हाँ पहले बार आया। भैया ये रोड जो चढ़ाई है ऐसा ही है क्या? नहीं, थोड़ा सा वो खड़ी चढ़ाई है, पर लेकिन शॉर्टकट में निकलना। পাহাড়ের মানুষজন এতটাই ভালো, तब सीधा ही উনি আমাকে বোঝাতে থাকলেন কিভাবে পাহাড়ে হেঁটে চলতে হয়। चलते हैं ना। হ্যাঁ, First আমিও में জেনে নিচ্ছিলাম। ज़्यादा नहीं चलना चाहिए, ঠিক पहले से आराम आराम से, फिर अपने आप स्पीड बन जाती है। ঠিক ঠিক। और पहले आप माँ जी आपका ऊपर घर है क्या? नहीं दुकान है? नहीं, छानी। छानी है। हाँ। মাঝে মধ্যে বিশ্রাম নেওয়ার জন্য দাঁড়িয়ে সামনের প্রকৃতিকে দেখছি। তখন আমার সামনে দাঁড়িয়ে থাকা ভদ্রলোক জানালেন এটা পাথর খসে থাকা অঞ্চল, এখান থেকে তাড়াতাড়ি এগিয়ে যেতে হবে। আমিও মাথার উপর তাকাতেই অবাক। তাড়াতাড়ি এগিয়ে চললাম সামনের দিকে। আমার সঙ্গে আমার সঙ্গী ভুলুও চলেছে।
কিছুক্ষণ পরে রাস্তা আবার নিচের দিকে নেমেছে। পথে চলতে চলতে গুর্জর মানুষদের সঙ্গেও দেখা পেলাম। ये हैं गुजर लोग। ये गुजर लोग। जी। वो लोग उधर नाइट में स्टे करते हैं। रात को क्या गाय भैंसे हैं उनकी, हाँ। वहाँ पे भैंसे पालते हैं लोग ना। हाँ 20, 25, 30 दूध निकालते हैं, मट्ठा लगाते हैं और घी बेचते हैं। सर्दियों में चले जाते हैं लोग, जब ठंडा ज़्यादा होता है हाँ तो ये नीचे चले जाते हैं, सहारनपुर, माउंड। এই পাহাড়ের এই মানুষদের সঙ্গে কথা বলে সত্যি খুব আনন্দ আছে, মন খুলে কথা বলে। এই ভদ্রলোক আমার সঙ্গে যাচ্ছেন, খুব ভালো লাগছে ওনার সঙ্গে বিভিন্ন রকম গল্প করতে করতে যাচ্ছি, আর প্রকৃতি সম্বন্ধে অনেকটা কিছু জানতে পারছি। পাখিদের ডাক শুনতে শুনতে পাহাড়ি জঙ্গল পথ ধরে এগোতে থাকলাম। ये जो पेड़ है, ये पेड़ का क्या नाम है? कौन सा पेड़ है? ये जो बड़ा बड़ा पेड़ है। ये बड़ा वाला बांज है सर। हाँ और ये छोटा ब्रांच है, बुरान तो सा आप रूडो बोलते हैं उसमें। रोडोडेंड्रॉन बोलते हैं। जी जी जी। ये यहाँ का राष्ट्रीय, मतलब वो उत्तरांचल का राष्ट्रीय पेड़ है सर। वो लाल सा फूल नहीं लगता? हाँ हाँ हाँ, जैसे वो स्क्वाश बनते हैं, जूस बनते हैं। जी, जी। हाँ हाँ। পথে দেখলাম মাল নেওয়ার জন্য খচ্চর নিয়ে যাচ্ছে। এবারে ভদ্রলোক আমাকে ছেড়ে সামনের দিকে এগিয়ে গেলেন। আমিও কিছুটা আসার পর এই যে দূরে যে ঘরগুলো দেখা যাচ্ছে, এই জায়গাটার নাম হচ্ছে ডেবরা। এইটা কিন্তু কোনো গ্রাম নয়, এটা হচ্ছে থাকার জায়গা। সামনে ছবির মতন সুন্দর একটা জায়গায় এসে পৌঁছলাম। আমাদের সামনে দিয়ে বয়ে চলেছে ওশিগঙ্গা নদীর জলধারা। স্থানীয় মানুষজন একে নীলগঙ্গাও বলে থাকেন। এখন আমাদের ওশিগঙ্গা নদীকে পেরোতে হবে। স্থানীয় মানুষজন এই রকম ছোট একটা সাঁকো দিয়ে বেরিয়ে চলে যাচ্ছে, পাথর ডিঙিয়ে ডিঙিয়ে। আর আমাদের মতন মানুষদের জন্য ওই ওপর দিকে একটু চওড়া সাঁকো করা আছে, ওই সাঁকো দিয়ে আমাদের পার হতে হবে। চলুন ওই দিক দিয়ে যাওয়া যাক। আমি চললাম সাঁকোর দিকে। পৌঁছে দেখি এই হচ্ছে আমাদের যাওয়ার জন্য সাঁকো। সাঁকোর অবস্থা দেখুন। বাবা, এ তো বেশ ঝুঁকিপূর্ণ। এর থেকে নিচের দিকে পাথর ডিঙিয়ে যাওয়াটাই বোধহয় ভালো ছিল। আমি খুব সাবধানে এগোতে থাকলাম। এরপর পাথর ডিঙিয়ে নদীখাত থেকে ওপর দিকে উঠে এলাম। এসে পৌঁছলাম মানুষবিহীন সুন্দর একটা পাহাড়ি উপত্যকায়। এইখানে কোনো এক সময় নাইট স্টের অপশান ছিল। এখন এই ভেবরাগাঁওতে বেশি কেউ থাকে না, তাই জন্য এখানে কিন্তু কোনো লোকজন দেখছি না। সুন্দর সুন্দর বাড়িঘর, সবই তালা দেওয়া। আমরা তার মাঝে সরু রাস্তা ধরে এগিয়ে চললাম। এখন বাজে সকাল 7:30। এই 7:30টার সময় আমরা ভেবরা
ক্যাম্প থেকে সামনে এগোচ্ছি, অর্থাৎ আমরা 1 ঘন্টাতে 2 কিলোমিটারের বেশি এগিয়ে এসেছি। চলুন সামনে যাওয়া যাক, সামনে আবার বেশ চড়াই আছে। এরপরে 2 পাহাড়ের মাঝে একটা জায়গায় এসে পৌঁছলাম। একে নালি বলে। বর্ষার সময় পাহাড়ের ওপর থেকে বৃষ্টির জল এই পথে প্রবল বেগে নামতে থাকে। এরপর আবার সামনে চলা। বেবরাতে যেখানে থাকার জায়গা, ওখান থেকে আরও কিছুটা উপরে আসার পরে এখানে দেখলাম গ্রামের কিছু মানুষ বাস করেন। भाजी आप लोग कितना टाइम रुकेगा इधर? कौन ही लोग तो घर जा रहे हैं ना, मैं शाम के टाइम जा रही ना हूँ। ना अभी तो हम पशु के साथ हैं, अपने जानवरों के साथ है यहाँ पे ना, और अभी रुकेंगे हम 1 महीना यहाँ पे। इधर 1 महीना। फिर मांझी फिर ऊपर जाएंगे। এই পাহাড়ি মানুষের আতিথেয়তা আমাকে মুগ্ধ করল। ওনারা গরম চা বানিয়ে আমাদের আপ্যায়ন করলেন। এই ঘরে ওনারা চা করে খাওয়ালেন। একটা আলাদা অনুভূতি এই রকম পরিবেশে গরম গরম চা পাওয়া। ঠিক আছে মাঝি, ठीक है बेटे, চলতে হো। जाओ जाओ आप आराम से जाना। আমাদের ওই ওপরে উঠতে হবে। একটু দাঁড়িয়ে চারিদিক দেখতে দেখতে ভাবছিলাম এখানকার প্রকৃতি কতটা সবুজ, কতটা প্রাণবন্ত, এর রূপ কতটা মায়াবী, পাগল করা এক নেশা ধরিয়ে দিল। এবারে ঝুড়ো পাথর বেছানো সিঁড়িপথ ধরে ওপরে উঠতে থাকলাম। একটু ওপর দিকে উঠে ছোট বয়সের রূপকথা গল্পের ঘুমন্ত গ্রামকে বাস্তব রূপে মুগ্ধ নয়নে দেখতে থাকলাম। মনে হচ্ছিল আমি যেন স্বপ্নের জগতে রয়েছি। কোনো এক মায়াবী জাদুকাঠিতে এখানকার সমস্ত মানুষজন যেন ঘুমিয়ে রয়েছে। এরপরে হাতের লাঠি ঠুকে ঠুকে পাহাড়ের চড়াই ভেঙে ওপরে ওঠা। পুরো ঘন জঙ্গলের মধ্যে দিয়ে চড়াই চড়ছি, কোনো লোকজন চোখে পড়ছে না। এখন একটাই শুধু লক্ষ্য, নিশ্চিন্তে পৌঁছানো। সামনে যত এগোচ্ছি জঙ্গল ততই ঘন হচ্ছে। সামনের পথও মাঝে মাঝে বেশ কঠিন। পাহাড়ের গায়ে একদম সরু পায়ে চলা পথ, আর ডান দিকে গভীর খাদ। এইভাবে পথ চলতে চলতে কয়েকজনের সাথে দেখা হয়ে গেল। দেখলাম একটা পরিবার, তারাও চলেছে সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান দেখতে। आप लोग कहाँ से? दिल्ली से। दिल्ली से? बहुत टाइम बाद अभी चलते हुए कोई दिखा है। अरे सही बात बोला। बहुत देर से खाली रास्ता, बस पूरा हम ऐसे चारों पूरा। चलते आ रहे हैं। आप कहाँ से हैं? कोलकाता। कहाँ से? दिल्ली से। दिल्ली से। आपका फैमिली है क्या? हाँ, हमारी फैमिली है और हमारे को बड़ी देर बाद कोई दिखा है इस ट्रैक पे। आइए आगे चलते हैं, देखते हैं क्या है। चलिए एक साथ चलेंगे। কিছুটা পরেই সামনে খুবই সরু এক রাস্তা পড়ল। এই ধরনের রাস্তা খুবই ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। বাঁদিকে নিচে 80 ডিগ্রি খাড়া ঢাল নেমে গেছে, আর এই সরু পথে পাথরের টুকরো ছড়ানো। একবার পা একটু গড়ালেই আর খুঁজে পাওয়া যাবে না। সোজা প্রায় 1000 মিটার নিচে গিয়ে পড়ব। ধীরে ধীরে এই পথটুকু পার হয়ে এলাম। এখন বাজে সকাল 9:30। এ পর্যন্ত আমরা প্রায় 6 কিলোমিটার রাস্তা অতিক্রম করে এসেছি। পাহাড়ি এই রকম বাঁকে মাঝে মাঝে দাঁড়িয়ে একটু রেস্ট নেওয়া আর এখানকার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করা, অপূর্ব জায়গা। চারিদিকের প্রকৃতি দেখে আবার আমাদের হাঁটা শুরু হলো।
আর আমাদের সঙ্গে ভুলু ঠিক চলেছে এই জঙ্গল পথে। এই জঙ্গলের পথ ধরে দিনের বেলাতে অনায়াসে নির্দ্বিধায় চলে যাওয়া যায়। জায়গাটা বেশ সুন্দর। এই যে জায়গাটা দেখা যাচ্ছে, এই জায়গাটাকে স্থানীয় মানুষরা ছাতি টপ বলে থাকেন। আসলে এই জায়গাটা হচ্ছে ধারকোট। এই জায়গাটাতে বোর্ড দেওয়া আছে। এখানে আমরা কিছুক্ষণ এখন একটু রেস্ট নেব। এখান থেকে আর একটু বোধহয় চড়াই আছে, তারপরে রাস্তাটা বোধহয় অনেকটা সহজ হবে। দেখা যাক, আমি তো প্রথম এসছি, তাই সঠিক বলতে পারবো না, যেতে যেতে বুঝতে পারবো। চলুন এখন কিছু খেয়ে নিই। আমরা ছাউনি দেওয়া একটা জায়গায় বসে খাবার খেয়ে নিলাম। একটুখানি কলা খেলাম, আর আমার কাছে একটু ড্রাই ফ্রুটস ছিল, সেগুলো খেলাম। খেয়ে এখন আবার সামনের দিকে যাচ্ছি। মাঝে জঙ্গলের মধ্যে সুন্দর একটা জায়গায় দাঁড়িয়ে পড়লাম। চারিদিক দেখে মোহিত হয়ে গেলাম। এই সবুজ প্রকৃতি কতটা স্নিগ্ধ, কতটা শান্তির, অপূর্ব। আমাদের আগে আগে ভুলু ঠিক চলেছে। আমরা দাঁড়ালে ভুলুও দাঁড়িয়ে চারিদিকটা নজর রাখে। কিছু পরে দেখি ভুলু তার আরেকটা বন্ধুকে সঙ্গে নিয়ে নিয়েছে। বুঝতে পারলাম না সে কোথা থেকে এই নির্জন পথে হঠাৎ চলে এলো। একটু অবাকও হয়েছিলাম। ওরা দুজন কিন্তু আমার সঙ্গে সঙ্গেই যাচ্ছে। এই তো দেখছেন কীরকম দুর্গম পথ। একটু অন্যমনস্ক হলে কয়েক হাজার ফুট নিচে খাদে পড়ে যেতে হবে, তাই জন্য খুব সাবধানে চলতে হচ্ছে। এখন হয়তো একটু ক্যামেরা বন্ধ রেখেই এগোতে হবে। চলুন সামনের দিকে যাওয়া যাক। ক্যামেরা ব্যাগে ঢুকিয়ে বিপজ্জনক জায়গাটা পেরিয়ে এসে দেখি ভুলুরা দুজনেই অপেক্ষা করছে। এই পথ পুরোটা রোমাঞ্চে ভরা। প্রতিটা মুহূর্তই সাবধানে যেতে হয়। নিচে তো এই সরু রাস্তা, তার সঙ্গে ওপর দিক থেকে ছোট পাথর পড়ার ভয়, আর একদিকে গভীর খাদ। লালু ও ভুলু প্রতি সময় সজাগ, জঙ্গলে তাদের তীক্ষ্ণ দৃষ্টি। স্বয়ং মহাদেব যেন এদের পাঠিয়েছেন আমাদের রক্ষা করার জন্য। বেশিরভাগ সময় লালু বা ভুলু একজন আমাদের সামনে, অন্যজন আমাদের পেছন দিকে থাকছে। আমরা দাঁড়ালে ওরাও দাঁড়িয়ে পড়ছে। খুবই গভীর জঙ্গল, ভয় তো করছে না যে তা নয়। জঙ্গলের মধ্যে দিয়ে খালি হেঁটেই যাচ্ছি। অলরেডি 9 কিলোমিটার মতন চলে এসেছি। চারিদিকে কোনো মানুষজনের দেখা পাচ্ছি না। চলুন সামনে যাওয়া যাক। যত এগোচ্ছি জঙ্গল যেন বাড়তে থাকলো। এইভাবে 3 নম্বর পাহাড় পেরিয়ে আসার পর ছোট্ট একটা দোকান দেখতে পেলাম। भैया इस जगह का नाम क्या है? इस जगह का नाम कचोरू है सर। क्या? कचोरू कचोरू कछरू। डोरीताल कितना किलोमीटर? 7.5। अभी तक 7.5 किलोमीटर। 7.5 आप आ गए हैं, 7.5 और बचा है। আমরা চায়ের অর্ডার দিয়ে দুটো বিস্কুটের প্যাকেট নিয়ে লালু ভুলুকে খাইয়ে দিলাম। खत्म हो गया। এর মধ্যেই চা রেডি হয়ে গেল। চা নিয়ে নিলাম, এটা হচ্ছে লিকার চা নিয়েছি। চা খেয়ে বেরিয়ে পড়লাম। সামনে আবার কিছুটা চড়াই আছে, তারপরে এখনো পর্যন্ত প্রায় বলে দিল 8 কিলোমিটার। চলুন যাওয়া যাক। নাম না জানা বেশ কিছু বাহারি ফুলের গাছের মধ্যে দিয়ে এগোতে থাকলাম। এবারে পড়ল প্রাণন্তকর চড়াই।
আরও বেশ কিছুটা জঙ্গল পথ এভাবে এগোনোর পর তারপর কিন্তু রাস্তা অনেকটাই সমতলের মতন সমান আছে, এইভাবে যাওয়া যাচ্ছে। হ্যাঁ, মাঝে মাঝে একটু হালকা হালকা চড়াই আছে, এখানে যেতে কিন্তু খুব একটা অসুবিধা হচ্ছে না। সামনে হাঁটতে হাঁটতে প্রকৃতির এই রূপ অনুভব করছি, আর বুক ভরা নির্মল বাতাস নিয়ে নিজেকে আরো সজীব করে তুলছি। এইভাবে আরো বেশ কিছুক্ষণ চলার পর একজন স্থানীয় মানুষের সঙ্গে দেখা হলো। अच्छा, इस जगह का क्या नाम है? मांझी। मांझी। जी। मांझी। मांझी। और ये क्या दुकान है इसी के पास? यहाँ इससे ऊपर थोड़ा दुकान है। इसे थोड़ा दुकान है। हाँ। आपके यही रहते हैं? ना आजकल हमारी गाय आ रखी है यहाँ। गाय यहाँ रखे हैं, इसलिए आप ठहरे हुए हैं। हाँ। अच्छा, ठीक है। এই মাঝিতে বেশ কয়েকটা ছানি আছে। গরমের সময় গুর্জররা যখন পাহাড়ে গরু ভেড়া চড়াতে আসে, তাদের থাকার ঘরগুলোকে ছানি বলা হয়। এখানে আমাদের মতন যাত্রীদের সুবিধার্থে দু একটা চায়ের দোকান আছে। ঢুকে পড়লাম একটা দোকানে। भैया चाय मिलेगा? हाँ मिलेगा मिलेगा। मिलेगा। এখানে এসে এরকম যে গরম গরম চা পাচ্ছি, এটাই অনেক বড় কিছু পাওয়া। প্রয়োজনে যাত্রীরা রাত্রে এখানেও থাকতে পারেন। এটা হচ্ছে থাকার ব্যবস্থা। आप लोग क्या लेते हैं? एक आदमी 500-600, खाना सोना उसमें 2-4 चाहिए। এবারে আবার হাঁটা শুরু। প্রায় 12.5 কিলোমিটার পথ অতিক্রম করে এসে গেছি এই গুর্জরদের থাকার জায়গাটা। এখন বাজে বেলা 1:45, এখনও 5 থেকে 5.5 কিলোমিটার পথ যাওয়া বাকি আছে। চলুন সামনের দিকে এগোনো যাক। জঙ্গলের পথ যে কতটা আনন্দদায়ক ভাষায় বোঝাতে পারবো না। মোবাইলের নেটওয়ার্ক না থাকায় বাইরের জগৎ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন। আজ শুধু কথা বলা প্রকৃতির সাথে। আজকে শুধু দেখা এই গাছেদের বিভিন্ন রূপ আর বিভিন্ন পাখিদের গান শোনা। এই অনাবিল আনন্দ নিয়ে এগিয়ে চললাম। পথে অনেক জায়গাতে এই রকম বড় বড় গাছ পড়ে থাকতে দেখেছি, যার এক একটা গুড়ির মূল্যই প্রায় কয়েক লক্ষ টাকা। এইটা ছিল 3 নম্বর পাহাড়। এরপরে এই রাস্তা এই দিক দিয়ে ঘুরে ওই যে 4 নম্বর পাহাড়, ওই পাশে ওই 4 নম্বর পাহাড়ের গা দিয়ে আবার রাস্তা চলে গেছে একদম সোজা। এইভাবে আমরা আরও একটা ঝর্ণা পেরিয়ে এলাম। দূরে ঢেউ খেলানো পাহাড়ের সৌন্দর্যের মাঝে আবার বিশ্রাম। কিছুটা এগোতেই দুজনের সঙ্গে দেখা হলো। नमस्ते, आप कहाँ से? हाँ, कोटद्वार उत्तराखंड से। और कितना दूरी तक? अभी यहाँ से हाँ, 2.5-3 किलोमीटर। बिल्कुल इजी, नॉर्मल रास्ता है, पूरा ढाल वाला रास्ता है। एंजॉय करते हुए जाइए। कहाँ से आप लोग आए? और कोलकाता। चलो वेलकम, Thank you. स्वागत है। और Thank you. सौभाग्य आप लोगों का और हमारा भी जो हम दर्शन करके आए गणेश जी की जन्मभूमि में, आपको भी उसका पुण्य मिलेगा। ठीक दर्शन ठीक, करके जाइए। धन्यवाद। धन्यवाद। তাদেরকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম। এই অঞ্চলে গাছগুলো দেখলাম তার শাখাগুলো একদিকেই রয়েছে।
প্রকৃতির কি অপূর্ব সৃষ্টি। এরপরে আমরা 4 নম্বর পাহাড়কে পেরিয়ে 5 নম্বর পাহাড়ে এসে পড়লাম। আবার একটা ঝর্ণা পেরিয়ে এগিয়ে চললাম। বর্ষার সময় এই ঝর্ণাগুলো বিরাট আকার ধারণ করে। আবারও চড়াই পথ পেরোতে হবে। গাছের গুঁড়ি দিয়ে সিঁড়ি মতন ধাপ পেরিয়ে এগোতে হলো। এ পথ যেরকম কঠিন সেরকম ঝুঁকিপূর্ণ। খুব সাবধানে এই রাস্তাটা পেরিয়ে এলাম। মাঝে মাঝে একটু দাঁড়াই আর এরকম ড্রাই ফ্রুটস খাই, পেটটাও ভরা হয় আর তার সঙ্গে এনার্জি লেভেলটাও ঠিক থাকে। আর তার সঙ্গে তো আছে ইলেকট্রলের জল খুব এনার্জি দেয়। এটাই আমার পাহাড়ে চলার একমাত্র খাবার। সঙ্গে ভুলুও ড্রাই ফ্রুটস খেলো। আবার আমাদের একসঙ্গে চলা শুরু। এসে পৌঁছে গেছি সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান ডোডিতালের একটু আগেই ভৈরব বাবার মন্দিরের কাছে। জনশ্রুতি আছে এই ভৈরব বাবার কাছ থেকেই পার্বতী সরোবর যাওয়ার জন্য অনুমতি নিতে হয়। আমি ভৈরব বাবাকে প্রণাম জানিয়ে অনুমতি প্রার্থনা করলাম। এই জায়গার উচ্চতা 2900 মিটার আর এখান থেকে পার্বতী কুণ্ডের দূরত্ব প্রায় 1.5 কিলোমিটার। আবারও ঘন জঙ্গলের মধ্যে দিয়ে আমাদের পথ চলা শুরু হলো। এইভাবে প্রায় 30 মিনিট চলার পর সবুজে মোড়া ছবির মতন সুন্দর এক উপত্যকায় এসে পৌঁছলাম। দূরে উঁচু উঁচু পাহাড়গুলোর সামনে সবুজ কার্পেট বেছানো সমতল ভূমি। পাশ দিয়ে কুলকুল করে বয়ে চলেছে শান্ত স্নিগ্ধ অসিগঙ্গা। একে আমি স্বর্গ বলবো না তপবন সেটাই ভেবে পাচ্ছি না। আমি প্রকৃতির এই অকল্পনীয় রূপের মাদকতায় বিহ্বল হয়ে ধীর পায়ে এগোতে থাকলাম। এখন বাজে 3:35। 18 কিলোমিটার হাঁটাপথ অতিক্রম করে পৌঁছে গেলাম এক স্বর্গীয় পরিবেশে, সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান ডোডিতাল লেকের কাছে। আরেকটু এগোলেই পাওয়া যাবে সেই পুণ্যভূমি। চলুন সেই দিকে যাওয়া যাক। মনটা উতলা হয়ে উঠেছে। এগিয়ে চললাম আমার বহুদিনের কাঙ্ক্ষিত এক পুণ্যভূমিতে। এই ডোডিতালে কিন্তু থাকার ব্যবস্থা আছে। এই যে দেখছেন এটা কিন্তু থাকার ব্যবস্থা। এখানে মাথা পিছু একটা পেমেন্ট দিয়ে এখানে সারাটা রাত্রি থাকা যায়। এখানে থাকার জন্য সমস্ত নিয়ম কানুন আমি বলে দেব। চলুন আগে লাগেজটা রেখে নিই, পিঠটা ব্যথা হয়ে গেছে। ঢুকে পড়লাম দেওয়ান সিং পাওয়ারের ঘরে। ব্যাগপত্র রেখেই ছুটে চললাম বহুদিনের অপেক্ষার পর সেই পুণ্যভূমি দর্শনের উদ্দেশ্যে। এই হচ্ছে পার্বতী সরোবর, বর্তমান নাম ডোডিতাল লেক। সবার প্রথমে ডোডিতাল অর্থাৎ পার্বতী সরোবরকে প্রণাম জানালাম। এই হচ্ছে সেই পুণ্যভূমি। এই পুণ্যভূমিতেই মাতা পার্বতী নিজে স্নান করার আগে নিজের দেহের ময়লা থেকে বাল গণেশের সৃষ্টি করেছিলেন। ঠিক এই জায়গাতেই, এই পুণ্যভূমিই হচ্ছে সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান। এর পাশেই আছে সিদ্ধিদাতা গণেশের মন্দির। অকল্পনীয় সুন্দর, অনাবিল শান্তি স্নিগ্ধতায় পরিপূর্ণ এই পুণ্যভূমি। এখানকার আধ্যাত্মিক অনুভূতিতে
নিজের শরীরের রোম খাড়া হয়ে উঠেছিল। কিছুক্ষণের জন্য আমি যেন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে পড়েছিলাম। নিষ্পলক দৃষ্টিতে তাকিয়েছিলাম এই পবিত্র কুণ্ডের দিকে। কেদারখণ্ড অনুসারে এই জায়গাকে ধুন্ডি প্রয়াগ বলে জানা যায়। এখানে খান্ডুয়া নদী ও অসিগঙ্গা নদীর সঙ্গম হয়েছে। এই পুণ্যভূমিতেই মাতা পার্বতী সিদ্ধিদাতা গণেশের প্রাণ প্রতিষ্ঠা করে তাকে সন্তান রূপে গ্রহণ করেছিলেন। এই লেকের এতটাই মাহাত্ম্য, এই লেকের জল কিন্তু নোংরা হয় না। আপনারা দেখুন চারিদিকে কত গাছ রয়েছে, অথচ লেকের জলে একটা গাছের পাতা পর্যন্ত পড়ে না। এটা এক অলৌকিক ব্যাপার। স্বচ্ছ জল, অপূর্ব সুন্দর জায়গা। আমরা পরে জানতে পেরেছি লেকের জলে গাছের পাতা পড়লে পাখিরা তুলে নিয়ে যায়। এই যে জলধারাটা, এই জলধারাই হচ্ছে অসিগঙ্গা। এই অসিগঙ্গাই উত্তরকাশী একটু আগে গাঙ্গরিতে মিশে গিয়ে ভাগীরথী গঙ্গার সঙ্গে। চলুন এবারে সিদ্ধিদাতার মন্দির দর্শন করে আসি। ঢুকে পড়লাম মন্দির চত্বরে। এগিয়ে যেতে যেতে প্রতি পদে পদে আমি এখানকার ঐশ্বরিক অনুভূতি অনুভব করতে পারছিলাম। মন প্রাণ থেকে বুঝতে পারছিলাম এখানে কোনো এক শক্তির অধিষ্ঠান রয়েছে। ঢুকে পড়লাম মূল মন্দিরে। গর্ভমন্দিরের ভেতরে শ্রী শ্রী সিদ্ধিদাতা গণেশের মূর্তি অধিষ্ঠান রয়েছে। আমাদের ডান দিকে রয়েছে মাতা পার্বতী অন্নপূর্ণা রূপে। তারপরেই রয়েছেন স্বয়ং মহাদেব। আমরা ঠাকুরমশাইয়ের সাথে কথা বলে পুজো সেরে নিলাম। আবার শ্রী গণেশ ও মাতা পার্বতীকে প্রণাম জানিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম। অপূর্ব এক অনুভূতি। এই অনুভূতি আমি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। এখানে আসলে তবেই কিন্তু অনুভব করা যাবে এই পূর্ণভূমির মাহাত্ম্য। এখানে কতটা পজিটিভ এনার্জি আছে। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, আমার গায়ের রোম খাড়া হয়ে উঠছে। আজকে সত্যি আমার জীবনটা ধন্য এই পূর্ণভূমিতে আসতে পেরে। এই পূর্ণভূমিতে আসার পেছনে তীর্থভূমি দর্শন চ্যানেলের বড়দের আশীর্বাদ, ছোটদের ভালোবাসা, আমার মা, আমার পরিবার, আমার গুরু আশ্রম, স্বয়ং মহাদেব, সবার কৃপা আছে। এবং তার সঙ্গে আছে আমার এক দিদি। সে দিদি সুদূর কানাডায় থাকেন, তার নাম আমি কোনোদিনই বলতে পারবো না। তাকে আমি ধন্যবাদ জানানোর কোনো ভাষা নেই। শুধু ভগবানের কাছে প্রার্থনা করি আমরা যেন সবাই ভালো থাকি। আজকে আর বেশি কথা বলবো না, বৃষ্টি পড়ছে টিপটিপ করে, আর এখানের ঠান্ডা অনেকটা বেশি। এক্ষুনি গিয়ে জ্যাকেট পরতে হবে। আর কালকে তো সকালবেলা আছি, সন্ধ্যের সময় এখন আরতিতেও আসবো। সমস্ত কিছু আপনাদের সঙ্গে ভাগ করে নেব, এখানকার সমস্ত ধরনের অনুভূতি। চলুন এখন ঘরে যাই। শ্রী গণেশজির মন্দিরে যাওয়ার আগেই বাহাতে পড়বে হচ্ছে শিবালয়। এই হচ্ছে স্বয়ং মহাদেবের মন্দির। এবারে হাঁটা লাগালাম আমাদের রাতের থাকার আস্তানাতে। এটা দেওয়ান সিং পাওয়ারের ঘর। এখানে অতি সাধারণ মানের ব্যবস্থা। এখানে খরচ রাত্রে শোয়ার জন্য 250 টাকা, আর প্রতিবার খাওয়ার জন্য 250 টাকা। চা প্রতি কাপ 20 টাকা করে। আজ এখানে বেশ কিছু স্থানীয় মানুষজন এসেছেন। সন্ধে 6:30 হতেই মন্দিরে আরতি শুরু হলো। আরতি দেখতে দেখতে ভাবছিলাম
এত দুর্গম জায়গাতেও সিদ্ধিদাতা গণেশ এবং মা পার্বতী কতটা ভক্তি ও নিষ্ঠার সঙ্গে পুজো পেয়ে থাকেন। আজ আমি সনাতনী হয়ে আমার গর্ব হচ্ছে আমাদের সনাতন ধর্মের মানুষের ঈশ্বরের প্রতি বিশ্বাস, আস্থা ও ভক্তি দেখে। আরতি শেষে আরতির তাপ গ্রহণ করে নিলাম। সন্ধেবেলা পার্বতী কুণ্ডে প্রদীপ ভাসানো হলো। আজকের এই সিদ্ধিদাতা গণেশের জন্মস্থান পার্বতী সরোবরের ভিডিও আপনাদের কীরকম লাগছে অবশ্যই একটা মতামত জানাবেন। আপনাদের প্রতি কটা মতামত আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকে এই রকমভাবে নতুন নতুন তীর্থক্ষেত্রে পৌঁছে যাওয়ার জন্য। এরপরে রাত 8টার সময় বৃষ্টি নামে। আমরাও রাতের খাবার খেয়ে শুয়ে পড়লাম। সুপ্রভাত বন্ধুরা, এখন বাজে সকাল 6:45। অপূর্ব এক সকালের সাক্ষী রইলাম আজকের এই পার্বতী সরোবরে। খুব ভোরবেলা থেকেই এই পুরো ক্ষেত্রটা ঘুরে বেড়াচ্ছিলাম। অপূর্ব এক অনুভূতি। সকালবেলা সরোবরের পাশে বসে একটু গুরু নাম করলাম। এই অনুভূতি ভাষা দিয়ে প্রকাশ করতে পারবো না। এই স্বর্গীয় পরিবেশে মনের অপার শান্তিতে, যেখানে না আছে কোলাহল, না আছে মোবাইল ফোনের টাওয়ার, না আছে ইন্টারনেটে নজর দেওয়ার মনের চাহিদা, নেই সময়ের সঙ্গে ছুটে চলার ব্যস্ততা, এমনকি নেই বিদ্যুতের রাতের উজ্জ্বল আলো। হ্যাঁ, এখানে রাতে সোলারের হালকা একটা ছোট্ট লাইট জ্বলে প্রতি ঘরে, আর মন্দিরে একটু উজ্জ্বল আলো আছে। প্রকৃতি এখানে আছে তার নিজস্ব মহিমায়। এই স্বর্গীয় পরিবেশে মনের অপার শান্তিতে কয়েকটা ঘন্টা কাটানো যে কোনো মানুষের কাছে জীবিতকালে স্বর্গে থাকার সমান অনুভূতি লাভ করতে পারে। আজকে তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। সকালবেলাই বেরোতে হবে, কারণ আবার সেই 18 কিলোমিটার মতন হেঁটে নামতে হবে। তার আগে এখন আমরা এই পুরো পার্বতী সরোবরকে প্রদক্ষিণ করব। আমি সরোবর পরিক্রমার জন্য এগিয়ে চললাম। মন্দিরের ডান দিক দিয়ে পরিক্রমা শুরু করলাম। আমি এগিয়ে চললাম এই রাস্তা ধরে। জঙ্গলময় পরিবেশের মধ্যে দিয়ে এই পথ সামনের দিকে এগিয়ে চলেছে। ঠাকুরমশাইয়ের থেকে জানতে পেরেছি এই সরোবরে গাছের কাঠ পড়লেও ডুবে যায়, ভেসে ওঠে না। আমি অবশ্য নিজের চোখেও সেটা দেখতে পেয়েছি। ঠাকুরমশাই আরও বলেছিলেন এই সরোবরের মাঝে বিরাট বড় এক শিবলিঙ্গ রয়েছে। যাই হোক, আমি মহা আনন্দে গুরুর নাম জপ করতে করতে সরোবর প্রদক্ষিণ করে চলেছি। আমার সঙ্গে কিন্তু ভুলুও চলেছে গুটি গুটি পায়। এরপরে এসে পৌঁছলাম সরোবরে উল্টো দিক থেকে দেখতে পাওয়া সেই গিরিখাদ অঞ্চলে। অপূর্ব সুন্দর প্রকৃতির মাঝে এখান থেকে পার্বতী সরোবরের রূপ আমাকে মোহিত করে দিল। সত্যি মনে হচ্ছে আমি যেন স্বর্গ রাজ্যে দাঁড়িয়ে আছি। আমি ভালো করে আশপাশটা দেখে নিলাম। দেখলাম গিরিখাদের মধ্যে দিয়ে একটা জলধারা বয়ে চলেছে। আমি যেখানে যাচ্ছি ও কিন্তু আমার সঙ্গে সব সময় থাকছে। স্বয়ং মহাদেব বোধহয় ওকে পাঠিয়ে দিয়েছে আমাদের সঙ্গে থাকার জন্য। এই হচ্ছে ভগবানের কৃপা, এই হচ্ছে ভগবানের লীলা। আবার পাথরের ওপর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম। পরিবেশের অবর্ণনীয় রূপ
আর এই পূর্ণভূমির আধ্যাত্মিক পরিবেশ থেকে নিজেকে শহর জীবনে ফিরিয়ে নিয়ে যেতে একদমই মন চাইছে না। প্রতিটা মুহূর্ত মনে হবে শান্তিময় এই পরিবেশে জীবনের বাকিটুকু সময় কাটিয়ে দিতে। কিন্তু সেই সৌভাগ্য তো আর এই জীবনে পাইনি। আবার পৌঁছলাম মন্দিরে। পুরোহিত মশাইয়ের থেকে জেনে নিলাম এই জায়গার মাহাত্ম্য। पुराणों के अनुसार जो है, जब महर्षि वेद व्यास जी जो है 4 धाम का वर्णन कर रहे थे, तो फालक मुनि ऋषि जो है सभा में खड़े हुए, बोला महाराज यही कोई 4 धार्मिक स्थल है या इसके अलावा कोई और भी धार्मिक स्थल है? तो वेद व्यास जी ने कहा गंगा यमुना मध्य, ये जो है गंगा और यमुना के जो है बीच भाग में है धुंडी प्रयाग। तो जब जो है एक बार जो है माँ पार्वती शंकर भगवान का जो है आपस में थोड़ा किसी बातों पे जो है आपसी झगड़ा हो गया था, तो माँ पार्वती जो है शंकर भगवान से नाराज़ होकर जो है इस स्थान पे जो है भाग के आई थी। तो जब माँ पार्वती यहाँ पे पहुँची तो माता ने देखा जो है यहाँ पे जो है एक कुंड दिखाई दिया। तो माता ने कहा ये स्नान के लिए ठीक रहेगा। तो जब माँ पार्वती जो है इस कुंड में स्नान करने गई तो माता के दिमाग में आया मैं तो कैलाश से भागी हुई हूँ, कहीं जो है देवतागण जो है मेरे को ढूंढते ढूंढते यहाँ ना आए और कहीं जो है मैं जो हूँ इस कुंड में स्नान करूँगी तो क्यों न मुझे जो है एक पहरादार रखना पड़ेगा, रक्षक। तो जब माँ पार्वती ने जो है कुंड में गई तो अपना अंग महल के जो है पूरा जो अंग का जो है महल होता है उससे एक पुतला बनाया, उसमें प्राण दिए। वो भगवान गणेश के नाम से विराजमान हुए। भगवान गणेश बोला माता जी पहले जो है मेरे को कुछ खाने को दो, मुझे बहुत भूख लगी है। तो माँ पार्वती ने सोचा बालक अगर गर्भ से होता तो माता जी दूध पिलाती, लेकिन भगवान गणेश जो है गर्भ से हुए नहीं। तो माँ पार्वती ने जो है सबसे पहले भगवान गणेश को जो है यहाँ पे डिक्ची और करछी के माध्यम से जो है अन्न का लड्डू बना के दिया था। अन्न का लड्डू देने से यहाँ पे माँ पार्वती का नाम जो है अन्नपूर्णा पड़ गया। तो जब भगवान गणेश ने लड्डू खाए बोला माता जी मेरे लिए क्या आदेश है? बोला बेटा मैं इस कुंड में स्नान करूँगी, आप जो है द्वार पे जो है किसी को अंदर मत आने देना। तो हमारा एक ऊपर जो है 5 किलोमीटर स्थान जो है दरबार टॉप, उसका नाम दरबार टॉप क्यों है? भगवान गणेश ने जो है वहाँ पे द्वारपाल बन के जो है पहरा दिया था। वो एक मेन गेट है अंदर आने का, तो वहाँ पे जो है पहरा दिया। माँ पार्वती ने जो है कुंड में स्नान किया। আমি দেবতাদের উদ্দেশ্যে প্রণাম জানালাম। একটা খালি বোতলে এই পার্বতী সরোবরের অর্থাৎ এই মহাপূর্ণভূমির একটু জল সংগ্রহ করে নিয়ে যাব বাড়িতে। এই রকম জায়গার জল অনেক অনেক দুর্লভ জিনিস। এখন বাজে সকাল 9:30। এই পূর্ণভূমিকে বিদায় জানিয়ে আবার আসার প্রার্থনা জানালাম মাতা পার্বতীকে। এরপরে ফিরে যাব হচ্ছে আগোড়া গাঁও। আজকের এই ভিডিও আপনাদের কীরকম লাগলো অবশ্যই কিন্তু একটা কমেন্ট করে জানাবেন, অনুরোধ রইল। এখানকার পরিবেশ প্রতি মুহূর্তে আমাকে পেছন থেকে টেনে রাখছে, কোনো অবস্থাতেই সামনে এগোতে দিচ্ছে না। কিন্তু মনকে শক্ত করতে হলো নিজের পরিবারের কথা ভেবে। এরপরে আবারও আমরা প্রায় 18 কিলোমিটার জঙ্গলের পাহাড়ি পথ হেঁটে এসে আগোড়া গ্রামে রাজীবদের হোমস্টেতে একটা রাত কাটিয়ে 22 তারিখ সকালবেলা আগোড়া গ্রামের জিপ স্ট্যান্ডে চলে এলাম। গাড়ি ছাড়ার মুহূর্ত পর্যন্ত ভুলু আমাদের সঙ্গে ছিল। আগোড়া গ্রাম আর ভুলুকে বিদায় জানিয়ে গাড়িতে এগিয়ে চললাম। যেতে যেতে গত 2-3 দিনের কথা ভেবে মনে একটা ব্যথা অনুভব করছিলাম, কিন্তু পর মুহূর্তেই মনকে সান্ত্বনা দিয়ে বললাম আমাদের এগিয়ে চলাই জীবন, আর চলার পথের এই রকম ভালো স্মৃতিগুলো আমাদের জীবনের অমূল্য সম্পদ। এগুলোই আমাদের জীবনের এগিয়ে চলার শক্তি।
তাই চলো সামনে এগিয়ে আবারও নতুন অজানাকে জানতে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আগামী পর্বে। ধন্যবাদ।